সোহরাওয়ার্দী উদ্যানে স্যার এ.এফ. রহমান হল ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের নেতারা। এ সময় ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি জানান ছাত্রদল। বুধবার বিক্ষোভ মিছিল শেষে উপাচার্যের বাসভবনের সামনে সমাবেশে এই দাবি করেন তারা। এদিকে সাম্য হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস মাদবর। শেষবার ক্যাম্পাসে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী স্যার এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। আন্দোলনের সামনের সারিতে থাকা সাম্য এবার এলেন নিথর দেহে। তাকে অশ্রুসিক্ত বিদায় জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, সহযোদ্ধা ও সহপাঠীরা। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজায় অংশ নেন ছাত্রদল সভাপতি, সেক্রেটারি সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। ক্যাম্পাস এলাকায় নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তারা। এখানে সিটি কর্পোরেশন এবং আমাদের যারা মন্ত্রণালয় এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা সকলে মিলে আসলে ঢাকা ইউনিভার্সিটিটাকে কিভাবে করে সেফ ক্যাম্পাস করা যায় সে ব্যাপারে একটু ভাববে। এই ব্যাঙের ছাতার মতো অনুমোদিত দোকানপাট এই সমস্ত জিনিসকে যদি উচ্ছেদ করে সোহরাওয়ার্দী উদ্যানকে যদি নিরাপদ না করা হয় তাহলে আমরা কিন্তু সবাইকে ধরবো। আমরা সিরিয়াসলি আতঙ্কিত। আজকে সাম্য নিহত হয়েছে, আর দিন আমি নিহত হতে পারি, আরেকজন শিক্ষার্থী নিহত হতে পারে। এর আগে সাম্য হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করে ছাত্রদল। নেতাদের অভিযোগ, টার্গেট করে হত্যা করা হচ্ছে ছাত্রদল নেতাকর্মীদের। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদেরকে টার্গেট করে হত্যাকাণ্ডের শিকার করা হচ্ছে। একজন ছাত্রদলের নেতাকর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয় আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামবে। শিক্ষার্থী হত্যার ঘটনায় উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। এদিকে সাম্য হত্যার ঘটনায় শোক জানিয়ে বৃহস্পতিবার অর্ধ দিবস সব কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে কলা অনুষদের ডিনকে প্রদান করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার 3 আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর মর্মান্তিক মৃত্যুতে তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সরাতৈলে চলছে আহাজারি আর কান্নার রোল। কেউ যেন ওই বাস্তবতা মেনে নিতে পারছেন না। শাহরিয়ার আলম সাম্য শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2018-19 শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি স্যার এ.এফ. রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নির্মমভাবে প্রাণ হারান তিনি। নিহত সাম্যর বাবা ফরহাদ সর্দার ঢাকায় বসবাস করেন। সাম্য 4 ভাইয়ের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন। তার মা কয়েক বছর আগে মারা গেছেন। সাম্যর এই করুণ মৃত্যু শুধু তার পরিবার নয়, পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী সাম্য হত্যার বিচার চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ. রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। দুপুরে জাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সমাবেশ করেন। সংক্ষিপ্ত সমাবেশ থেকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহরিয়ার আলম সাম্য হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান। শাহরিয়ার আলম সাম্যকে সন্ত্রাসীরা এবং দুর্বৃত্তরা নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করেছে। আমি এই ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। শিক্ষার্থী যদি তাদের ক্যাম্পাসে নিরাপদ না হয়, শিক্ষার্থী যদি তার ক্যাম্পাসে অবাধে চলাফেরা করতে না পারে, তাহলে সাধারণ শিক্ষার্থীরা কোথায় যাবে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লং মার্চ টু যমুনা কর্মসূচিতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। দুপুরে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিলে 3 দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনা অভিমুখে যাত্রা করে। কাকরাইল মোড়ে পৌঁছালে সেখানে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকরা কাকরাইল মোড়ে গিয়ে সড়ক অবরোধ করে বসে পড়েন। এস এম আরিফের রিপোর্ট।
আবাসন ভাতা, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন সহ ৩ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭১-এর গণহত্যা ভাস্কর্য চত্বরের সামনে থেকে দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে লং মার্চ শুরু করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। লং মার্চটি কাকরাইল মসজিদের সামনে আসলে পুলিশি বাধার মুখে পড়ে। পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী। আজকে আমরা শান্তিপূর্ণভাবে যমুনায় অবস্থান নিতে যাচ্ছি, কোনো মারপিট করার জন্য যায় না, আমাদেরকে মেরে দিল, তিয়াসের মারলো, সানগেনের, এই সাহস কোথায় ভাই? অনেক আহত আছেন, কেন পুলিশ অতর্কিতভাবে হামলা করলো এটার কারণ আমি এখনো খুঁজে পাচ্ছি না। আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব, কারণ এখানে আমাদের অস্তিত্ব লড়াই। পরে কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা, যোগদান শিক্ষকরাও। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন তারা। অতর্কিতভাবে গ্রেনেড এবং হামলা চালায়, লাঠিচার্জ করে। আমার অনেক ভাইয়েরা আহত হয়েছে, আমার শিক্ষকরা, আমার গুরু, আমার শিক্ষকরা আহত হয়েছে। ভাই, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের উপর আন্দোলনে, শান্তিপূর্ণ আন্দোলনে এই পারমিশন এদের কে দিয়েছে? যে পুলিশ সদস্যরা আমার নিরীহ শিক্ষার্থীদের উপর এবং আমাদের শিক্ষকদের সাথে অসদাচরণ করেছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং সেই ঘোষণা এখানে দিতে হবে। এটা হলো প্রথম দাবি। আর এর সাথে আনুষঙ্গিক আমাদের যে 3টি দাবি নিয়ে আমরা এখানে এসেছিলাম, সেই 3টি দাবি তো আছেই। সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য আসতে হবে। লং মার্চে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় প্রায় অর্ধশত ছাত্র শিক্ষক আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। SM আরিফ, মাইটিভি, ঢাকা। এক দফা দাবিতে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছেন ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা। দুপুর 2:30টার পর বৃষ্টি উপেক্ষা করে তারা শাহবাগ অবরোধ করেন। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, সৃষ্টি হয় তীব্র যানজটের, ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানান, SSC পাশের পর 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করার পরও তাদের ডিগ্রি সমমান দেওয়া হচ্ছে না। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে SSC পরবর্তী 3 বছর মেয়াদী ডিগ্রি কোর্সের শিক্ষার্থীরা ডিগ্রি স্বীকৃতি পান। এতে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে তাদের বৈষম্য সৃষ্টি হচ্ছে বলে তারা অভিযোগ করেন। পৃথিবীর ভবিষ্যৎ নিজেদের হাতে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীর ভবিষ্যৎ কেমন হবে তা ছাত্র সমাজই ঠিক করবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তৃতায় শিক্ষার্থীদের গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। ব্যবসা কেন্দ্রিক সভ্যতা গড়ে ওঠা সভ্যতাকে আত্মঘাতী উল্লেখ করে নতুন সভ্যতা গড়তে আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। মাহবুব সৈকতের রিপোর্ট। সমাবর্তনকে কেন্দ্র করে উৎসব মুখর হয়ে ওঠে গোটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আনুষ্ঠানিকতা শেষে সমাবর্তন বক্তব্যের শুরুতেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাকালীন সময়ের স্মৃতিচারণ করেন প্রধান উপদেষ্টা। আমার জন্য যেটা যে আমি বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম 72 সালে, তখন বিশ্ববিদ্যালয়ের সবে যাত্রা শুরু। শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু তখন বুঝতে পারি নাই কী পরিবর্তন হতে যাচ্ছে আমার ভেতরে। এর মধ্যে 74 সালে বিরাট দুর্ভিক্ষ এলো। আজ পর্যন্ত যা কিছু করে যাচ্ছি, এই জোবরা থেকে যা শিখেছি তারই বহিঃপ্রকাশ। বর্তমান সময়ে আত্মঘাতী ব্যবসাকেন্দ্রিক অর্থনীতি গড়ে উঠেছে মন্তব্য করে নতুন সভ্যতা গড়ার তাগিদ দেন এই অর্থনীতিবিদ। যে অর্থনীতি আমরা পড়াচ্ছি, এই অর্থনীতি ব্যবসার অর্থনীতি, মানুষের অর্থনীতি না। যে কোনো অর্থনীতিবিদ্যা যদি শুরু করতে হয় মানুষকে দিয়ে শুরু করতে হবে, ব্যবসাকে দিয়ে না। আজকে যে শুরুটা হলো, সেই শুরুটাই আমাদেরকে ভুল পথে নিয়ে গেল। আমরা এক ব্যবসা কেন্দ্রিক সভ্যতা গড়ে তুললাম। আমরা এই সভ্যতা আত্মঘাতী সভ্যতা, এটা টিকবে না। নতুন পৃথিবী গড়তে গবেষণার উপর জোর দিতে শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। এই বিশ্ববিদ্যালয়ের জন্য সবসময় এটা স্মরণ রেখে তার পাঠদান কর্মসূচি, তার গবেষণা কর্মসূচি শিক্ষকদের এবং ছাত্রদের জন্য যে চালু রাখে,
যে আমরা শুধু খণ্ডিত বিষয়ে গবেষণা করার জন্য নিয়োজিত নই, আমরা এই প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য, সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য, মনের মতো করে বানানোর জন্য। আমাদের যদি সেই লক্ষ্য না থাকে তাহলে এগুলো গন্তব্যবিহীন গবেষণা, গন্তব্যবিহীন শিক্ষাতে পরিণত হবে। আগামী পৃথিবী কেমন হবে তা শিক্ষার্থীরাই ঠিক করবে বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই সেই বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে, সকল মানুষেরই আছে, কিন্তু আমরা গতবাঁধা পথে চলে যাই বলে আর নতুন পৃথিবীর কথা আমরা চিন্তা করি না। এবং আশা করি আমরা সবাই চেষ্টা করব যে পৃথিবীর ভবিষ্যৎ আমাদের নিজেদের প্রত্যেকের হাতে। আমরা যেভাবে বিশ্ব গড়তে চাই সেভাবেই বিশ্ব গড়তে পারি। পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিলিট ডিগ্রি প্রদান করা হয়। মাহবুব সৈকত, মাই টিভি, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে দেশের অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে দেয়া এক বক্তব্যে তিনি কথা বলেন। চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব না। এ সময় চট্টগ্রাম বন্দরের কর্মক্ষমতা বৃদ্ধি করতে বিদেশিদের সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি। পরে কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর রেলসহ সড়ক সেতু নির্মাণ কাজ উদ্বোধন করেন ডক্টর ইউনূস। এর আগে সকাল 9:15টার দিকে চট্টগ্রাম পৌঁছান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফর করছেন ডক্টর ইউনূস। রক্ত সঞ্চালন এলাকাতে হবে, সেটা পেলে যে কোনো ব্যবসায়ী এসে এখানে বিনিয়োগ করবে, তাকে অনুরোধ করে আনতে হবে না, তার নিজের টানে সে এখানে আসবে। যদি আমরা এটা করতে, আমরা ডিজিটালাইজেশনের কথা বলেছি, সব কিছু দরকার, কিন্তু তার আগে স্বপ্নটা দরকার, যেটা আমরা করবই, সেটাই আমাদের আজকে থেকে আমরা এটা করি, সেটার জন্য আমরা সবাই দেখতে পারি যে সচল একটা বিরাট হৃৎপিণ্ডে পরিণত হয়েছে এবং তার সঙ্গে বাংলাদেশের অর্থনীতি দ্রুত বেগে পরিবর্তিত হতে আরম্ভ করেছে। চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা চলতি বছরের বর্ষা মৌসুমে আগের তুলনায় অর্ধেকে এবং ক্রমান্বয়ে শূন্যে নামিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রামের ঐতিহ্য ও ঐতিহাসিক অর্জনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন খুবই জটিল সমস্যা। এই সমস্যা নিরসনের মাধ্যমে অন্যান্য শহর ও জেলা উৎসাহিত হবে, তাই চট্টগ্রামকে এই কাজে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে। এই সমস্যা নিরসনে নিয়মিত তাগিদ দেওয়ার নির্দেশনা দিয়ে তিনি বলেন, চট্টগ্রামের সব প্রতিষ্ঠানকে সক্রিয় হতে হবে এবং নাগরিক সমাজকে বলিষ্ঠ ভূমিকা রেখে নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে হবে। সমবেত সমস্যা আমাদের সবাইকে মিলে এটা সমাধান করতে হবে। আমরা কোন পথে গেলে সমাধান পাবো, তাড়াতাড়ি পাবো, কোন পথে গেলে চেষ্টা করেছি ওই পথটা ঠিক রেজাল্ট দিচ্ছে না, আমাদেরকে পথ পাল্টাতে হবে, সেই জিনিসটা আলোচনা করার জন্য। এটা কাউকে অপরাধী স্থির করার জন্য এখানে আমাদের আলোচনার দরকার নেই। এটা বিভাগ যেটা করার সেটা করবে। আমরা ভুক্তভোগী হিসেবে, চট্টগ্রামবাসী হিসেবে আমরা এটার থেকে পরিত্রাণ কীভাবে পাচ্ছি এটার পরিমাপ হবে। এবছর হয়তো আমাদের কপাল ভালো, বৃষ্টি কম, কাজে এমনিটিও শুরু গেছে, ভাবা পাবে যারা কাজ করেছে তারা ভাবা পাবে যে হ্যাঁ এটা করেছে। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও দলীয় প্রতীক ফিরে পেতে জামায়াত ইসলামীর করা আপিল মামলার রায় ঘোষণা হবে আগামী 1 জুন। শুনানি শেষে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের 4 সদস্য বিশিষ্ট আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন। এদিকে দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করে জামিন দিয়েছেন হাইকোর্ট। এস এম আরিফের রিপোর্ট। 2024 সালের 22 অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দেন হাইকোর্টের আপিল বিভাগ। দীর্ঘদিন শুনানি শেষে আপিল মামলার রায় ঘোষণার জন্য 1 জুন দিন ধার্য করা হয়। আজকে যে জামায়াত ইসলামীর নিবন্ধন মামলা শুনানি হচ্ছে,
যারা এই নিবন্ধন মামলা শুনানি অন্তে নিবন্ধন বাতিল করেছেন তারা মূলত বাংলাদেশের উচ্চ আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন এবং এই জন্যই নিবন্ধনটি বাতিল করা হয়েছে। আমাদের এই আর্গুমেন্ট আদালত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন। আমরা এক্সপেক্ট করব যে আমাদের এই আর্গুমেন্টের ভিত্তিতে আগামী 1 জুন ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে। একই মামলার সাথে ট্যাগ করে দেয়া হয়েছিল দলটির প্রতীক ফিরে পাওয়ার বিষয়টিও। জামায়াতে ইসলামীর আইনজীবীরা জানান, বিষয়টি আদালতের এখতিয়ারে না থাকায় আপিল বিভাগের কাছে মতামত চাওয়া হয়েছে। প্রতীক তো আর উচ্চ আদালত বরাদ্দ করতে পারে না। প্রতীক বরাদ্দ করার ক্ষমতা হলো ইলেকশন কমিশনের। মাননীয় আদালত যেন এই মর্মে একটি অবজারভেশন দেন যে এই ব্যাপারটি যেন ইলেকশন কমিশন উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেন, এই মর্মে আমরা ডাইরেকশন চেয়েছি। এদিকে উচ্চ আদালতে মামলা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বিচারপতি খসরুজ্জামানের আদালত তার জামিন মঞ্জুর করেন। তো কোর্ট দয়াপরবশ হয়ে আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। নিম্ন আদালতের নথি তলব দিয়েছেন, পক্ষদ্বয়কে নোটিশ দিয়েছেন এবং ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইনটা স্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। 2007 সালের 26 সেপ্টেম্বর কাফরুল থানায় তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান সহ 3 জনের বিরুদ্ধে প্রায় 5 কোটি টাকার সম্পদের তথ্য গোপনের মামলা করে দুদক। এস.এম. আরিফ, মাইটিভি, ঢাকা। আপ্রাণ চেষ্টা করেও কোনোভাবেই ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আর খাদ্যের দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভোক্তাদের অধিকার সংরক্ষণে সারা দেশে প্রতি মাসে অভিযান পরিচালনা সহ জরিমানা ও আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। মমিন হোসেনের ক্যামেরায় আবু সাইদ দুপুর 2 পর্বের ধারাবাহিক বিশেষ প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। খাদ্য মানুষের জীবনযাপনের নানাবিধ আয়োজনে এ যেন এক অপরিহার্য অংশ। নিরাপদ খাদ্য ব্যবস্থা একটি আপসহীন বিষয়। অনিরাপদ খাদ্য যেমন স্বাস্থ্যহানির কারণ হিসেবে বিবেচিত হয়, তেমনি অর্থ অপচয়ের কারণ হিসেবেও পরিগণিত হয়। তবে রমজান মাসের পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান কিভাবে চলছে তার সঠিক বাস্তবতা তুলে ধরেন ভোক্তারা। বলেন, ভোক্তা অভিযান নাকি শুধু রমজান মাসেই হয়, আর বাকি সময়ে খোঁজ খবর থাকে না কারো। অন্তপক্ষে সপ্তাহে 3 দিন 4 দিন যদি একটু তদারক করতো তাহলে আমরা যারা ভোক্তা এবং জিনিসপত্রের দাম আরও কন্ট্রোলে থাকতো আশা করি। এখন নাগরিক হিসেবে কি বলবেন যে তাদের কি মনিটরিং করা কি উচিত? অবশ্যই মনিটরিং করা উচিত, কারণ যত মনিটরিং করবে তত দেখা আছে সাধারণ মানুষ একটু উপকৃত হবে। দ্রব্যমূল্য আরই ধরেন নিয়ন্ত্রণে আছে কিনা এই ধরনের কোনো লোক আসে না। মনিটরিংটা যদি শৃঙ্খলার মধ্যে সবসময় থাকে অবশ্যই এটা ভালো থাকবে। যে সচেতন না হবে তার পিছনে প্রতিদিন ঘুরলেও লাভ হবে না। আর এমন প্রেক্ষাপটে জনবল সংকটের কথা তুলে ধরে মাইটিভিকে দেয় একান্ত সাক্ষাৎকারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কথা বলেন ভোক্তার অধিকার সংরক্ষণ নিয়ে। তুলে ধরেন জরিমানা, অর্থদণ্ড, অভিযান পরিচালনা সহ বর্তমান প্রেক্ষাপটের বাস্তবতা। যেই দোকানে আজকে আমি জরিমানা করলাম, কালকে উনি কি সৎপথে এসেছেন কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতিটা ডিস্ট্রিক্টেই প্রতি মাসেই অভিযান হয়, কমপক্ষে মাসে 20 দিন। অপরদিকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঢাকা মেট্রোপলিটন কর্মকর্তা বলছেন, আপ্রাণ চেষ্টা করেও কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ। ভেজাল বা এই বিষয়গুলো যেটা আমরা মোবাইল কোর্টের এনফোর্সমেন্টের মাধ্যমে জনসচেতনমূলক কার্যক্রম করছি, কিন্তু এখনো পুরোপুরিভাবে মানুষ এই সচেতনতা সৃষ্টি হচ্ছে না। রমজান থেকে শুরু করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর প্রতিটি মার্কেটে যেভাবে মনিটরিং এবং অভিযান চালিয়েছিল, তাতে করে সব জিনিসপত্রের দাম নাগরিকদের সাধ্যের মধ্যে ছিল। কিন্তু রমজান চলে যাওয়ার পরপরই ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যে দায়িত্ব পালন করার কথা মাঠ পর্যায়ে তা অনেকটাই থেকে গেছে অধরাই। তবে এটি যদি পুরোপুরি পালন করা হয় তাহলে সাধারণ নাগরিকরা তাদের সাধ্যমতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারবেন। কারণ বাজার থেকে আবু সাইদ, মাইটিভি, ঢাকা। সুষ্ঠু নির্বাচন হলে জনগণ যাদের দায়িত্ব দেবে তারাই দেশ পরিচালনা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিকেলে শিল্পকলা একাডেমিতে মহানগর সাংস্কৃতিক ফোরাম আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। মঈন বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে শিক্ষার্থীরা যে সুনাম অর্জন করেছে তা ধরে রাখতে হবে।
আমরা এই দেশ পরিচালনা করেছি, একসময় দায়িত্ব জনগণ আমাদের দিয়েছিল। ভবিষ্যতে যখন নির্বাচন হবে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয়, দেশের মানুষ যাকে দায়িত্ব দেয় তারাই এই দেশ পরিচালনা। ছাত্রদের যখন দায়িত্ব দিবে তখন ছাত্ররা এই দেশ পরিচালনা। এবার আমাদের কৃষি। কুষ্টিয়ায় পেঁয়াজ সংরক্ষণের অভিনব মডেল ঘর সাড়া ফেলেছে কৃষকদের মধ্যে। মাত্র 1% জমিতে টিন, বাঁশ, লোহা ও কংক্রিটের তৈরি মডেল ঘরে পেঁয়াজ সংরক্ষণ করা যায় 350 থেকে 400 মণ, যা 9 মাস পর্যন্ত ভালো থাকে। কৃষি কর্মকর্তারা বলছেন, ফসল নষ্ট হার কমার পাশাপাশি আমদানি নির্ভরতা কমলে লাভবান হবে উৎপাদক থেকে শুরু করে ভোক্তারাও। আমাদের কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু তথ্যচিত্রে, বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী জেলা কুষ্টিয়ায় 6 উপজেলাতে পেঁয়াজের চাষ হলেও সংরক্ষণের অভাব যেন দেশের সামগ্রিক চাহিদার প্রভাব ফেলছে। দেশে পেঁয়াজের বাৎসরিক চাহিদা 27 লক্ষ মেট্রিক টন হলেও উৎপাদিত হয় 35 লক্ষ মেট্রিক টন। চাহিদার চেয়ে বেশি উৎপাদন হলেও যথাযথ সংরক্ষণের অভাবে কমছে না আমদানি নির্ভরতা। কুষ্টিয়ায় পেঁয়াজ সংরক্ষণে অভিনব মডেল ঘর সাড়া ফেলছে কৃষকদের মধ্যে। মাত্র 1% জমিতে টিন, লোহা, বাঁশ ও কংক্রিটের তৈরি মডেল ঘরে পেঁয়াজ সংরক্ষণ করা যায় 300 থেকে 400 মণ, যা 9 মাস পর্যন্ত সংরক্ষণের সুবিধা পাওয়ায় খুশি কৃষকরা। সরকার আমাদের এই ঘরটা দিয়াই আমরা এখন পেঁয়াজটা সংরক্ষণ করতে পারতেছি ভালো। পেঁয়াজের ভিতরকার অবস্থা এত সুন্দর যে একটা পেঁয়াজে কোনো পছন্দ নেই। এই ঘর নিতে কোনো টাকা পয়সা লাগে না। এই ঘর পেয়ে চাষিরা খুবই উপকৃত হচ্ছে। সংরক্ষিত পেঁয়াজের গুণগত মান অটুট থাকায় ন্যায্য দাম পাওয়ার আশা করছেন এসব কৃষক। পেঁয়াজ রসুন এটা নষ্ট হয় না, পছন্দ ধরে না, এটা লং টাইম রাখা যায়, সিজনের শেষ পর্যন্ত ঠিকভাবে রাখা যায়। এখানে রাখাতে তাতে পছন্দ কম হচ্ছে, তাতে সুবিধা হচ্ছে আমাদের। এখন এই রাখার কারণে আমরা আজকে 1800-2000 টাকা বাজার মূল্য পাচ্ছি। মৌসুমে উৎপাদিত পেঁয়াজ সারা বছর সংরক্ষণে 2 উপজেলায় এখন পর্যন্ত 35টি মডেল ঘর তৈরিতে সহায়তা করছে বলে জানান কৃষি বিপণন অধিদপ্তর। সারা দেশে আমরা গতবার যে পেঁয়াজ ঘরগুলো করছিলাম তাতে আমাদের কুমারখালীতে ছিল 15টা। এবার আমরা কুমারখালী এবং খোকসা উপজেলা, দুটো উপজেলাকে সিলেক্ট করেছি। সেখানে আমরা এবছর 35টা ঘর করেছি অলরেডি। পেঁয়াজ সংরক্ষণে এমন অভিনব পদ্ধতি দেশের আমদানি নির্ভরতা কমানো সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মিফতা গালিব, মাই টিভি। এবার বাণিজ্য সংবাদ। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান নেসলে বাংলাদেশ পিএলসি বাজারে নিয়ে এসেছে নিডো 5+, যা স্কুলগামী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি। গত 12 মে এক জমকালো অনুষ্ঠানে নিডো 5+-এর মোড়ক উন্মোচন করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংলি। এ সময় তিনি বলেন, নেসলে এবং অন্যান্য সুইস কোম্পানিগুলি বাংলাদেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী, যারা হাজারো মানুষের কর্মসংস্থান যোগায় এবং সুইজারল্যান্ডের উৎকর্ষ সাধনের উৎকর্ষ মানের পণ্য ও পরিষেবা বাংলাদেশে প্রদান করে। বিশ্বের 1 নম্বর মিল্ক ব্র্যান্ড নিডোর কাছে সুইস ঐতিহ্য এবং 80 বছরেরও বেশি পুষ্টি বিষয়ক অভিজ্ঞতা। স্কুলগামী শিশুদের জন্য সঠিক পুষ্টি যখন অভিভাবকদের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, তখনই নেসলে বাংলাদেশ নিয়ে এলো নিডো 5+, যেটি একমাত্র সুইস ব্র্যান্ড যা শিশুদের বেড়ে ওঠার বছরগুলিতে জ্ঞানের বিকাশ, দৃষ্টি এবং শক্তির জন্য গুরুত্বপূর্ণ 20টি ভিটামিন এবং খনিজ দিয়ে বিশেষভাবে তৈরি। যাব প্রবাসী সংবাদে। বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মালয়েশিয়া অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি 2 দিনের সরকারি সফরে মঙ্গলবার কুয়ালালামপুর পৌঁছান, কিন্তু প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরতে উপদেষ্টার সরাসরি সাক্ষাৎ না পেয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, সফরে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মালয়েশিয়া সরকারের গুরুত্বপূর্ণ 2 মন্ত্রী, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, মানব সম্পদ মন্ত্রী সহ সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করবেন। প্রবাসীরা আশা প্রকাশ করছেন, এই সফরে বন্ধ থাকা শ্রমবাজার চালু এবং অবৈধ প্রবাসীরা বৈধতার সুখবর পাবেন। কিন্তু 2 দিনের সফরের সূচিতে বাংলাদেশি প্রবাসী প্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রবাসী কমিউনিটির সাথে মতবিনিময়ের কোনো শিডিউল না থাকায় তারা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।
বৈধতাকরণ, ইএসকেএল যে দুর্নীতি করছে, অ্যাপয়েন্টমেন্ট বাণিজ্য করছে, ওইটা কিভাবে সমাধান করা যায়, তারপর হচ্ছে যে কিভাবে দ্রুত পাসপোর্ট দেওয়া যায়, তারপরে যারা দুর্নীতি। আমি এখানে কোনো কথা হচ্ছে না, আমি চাই আলোচনাটা বাংলাদেশের মানুষের পক্ষে থাকতে। একটা পাসপোর্টের জন্য 6 মাস, 5 মাস, 7 মাস ঘুরতে হচ্ছে, বিলম্বনা শিকার হতে। পাসপোর্টের কারণে অনেক লোক অবহিত হয়ে যাচ্ছে। বাংলায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের, বিশেষ করে মালয়েশিয়ান প্রবাসীদের সমস্যাগুলি দেখবেন। পাসপোর্ট সংক্রান্ত আর অন্যান্য সমস্যা আছে, এগুলো অতি শীঘ্রই এগুলি সমাধানের জন্য উদ্যোগী হবেন। চলতি হজে বাংলাদেশি হাজিদের সেবায় নিয়োজিত হজ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, চলতি বছরের হজে বাংলাদেশ থেকে আগত সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালন করা হাজিদের সেবার মান বৃদ্ধিতে মক্কা হজ অফিসে হজ ব্যবস্থাপনা কমিটির এক বিশেষ প্রস্তুতি সভা হয়। হজ কাউন্সিলর জহিরুল ইসলামের উপস্থাপিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর আলোকে হজ ব্যবস্থাপনার অতিরিক্ত সচিব মতিউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেদ্দা কনসাল জেনারেল মিয়া মাইনুল কবির। এ সময় হজ অফিসের সকল কর্মকর্তা কর্মচারী সহ হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।